আচ্ছা, তো আমরা শুরু করে দিই। স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে না, ঠিক আছে। দেখা যাচ্ছে না সব কিছু? জি জি স্যার। স্যার, ঠিক আছে। আচ্ছা, ট্রানজিস্টর নিয়ে আমরা আলোচনা করি। সরি ফর লেট। শুরু করি। আচ্ছা, ট্রানজিস্টর মূলত কীরকম হয়? ট্রানজিস্টর আমরা আগে বলেছি, আমরা ইলেকট্রিক্যাল যত বিষয় আছে বা ইলেকট্রনিক্যাল বিষয়গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পানির সাথে তুলনা করব। পানির যে লাইন বা পানির পাইপ, সেটার সাথে আমরা তুলনা করব। তো ট্রানজিস্টরটাকেও আমরা ওইভাবেই দেখাচ্ছি। যেমন আমাদের বাসা বাড়িতে যে পানির ট্যাপ আছে, এটা হলো আমাদের বাসা বাড়ির পানির ট্যাপ। আমাদের ওয়াশরুমে বা কিচেন রুমে সব জায়গায় পানির যে ট্যাপ, সেটাই। এখন এইটাকে আমরা হচ্ছে মূলত একটা ট্রানজিস্টরের সাথে তুলনা করব। ট্রানজিস্টর যেটা আমি দেখাই, ট্রানজিস্টর মনে করেন এটা একটা ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর 3টা পিন থাকে। তিনটা পিনের মধ্যে একটা হচ্ছে এমিটার, একটা কালেক্টর, এটা একটা বেজ, একটা হচ্ছে কালেক্টর। এমিটার, কালেক্টর, বেজ, 3টা পিন থাকে। কারণ এমিটর দেখে বুঝতে পারবেন যে এমিটর মানে হচ্ছে নির্গত হওয়া, নির্গত করা। বেজ মানে হচ্ছে বেজ কোনটা, বেজের সাথে তুলনা করবো আমরা কলের উপরে যে যে অংশটা আমরা ঘুরাই, ওইটা বলবো বেজ। আর কালেক্টর যেটা, কালেক্টর বলবো আমরা এই পয়েন্টটাকে, সি, এটাকে বলবো বি, এটাকে বলবো এমিটার। ওকে, তার মানে আমাদের পানি যখন আসে তখন কালেক্টর থেকে গ্রহণ হবে, বেজের মাধ্যমে আমরা কন্ট্রোল করব এবং এমিটারের মাধ্যমে আমরা নির্গত করব পানিটাকে। ঠিক কারেন্টটাও এরকম, আমরা ট্রানজিস্টরের মধ্যে বেজ দিয়ে আমরা কন্ট্রোল করব সুইচিংয়ের মতো, এবং এমিটার যেটা, এমিটার থেকে আমরা কারেন্টটাকে আউট করব এবং কালেক্টর থেকে আমরা গ্রহণ করব। তো একটু দেখাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, এনপিএন আর পিএনপি। আচ্ছা, এনপিএন পিএনপি পরে আসতেছি। আপনারা এই কলের সাথে আমাদের যে পানির যে ট্যাপ, ট্যাপের সাথে ট্রানজিস্টর যে তুলনা, এটা তো বুঝতে পারছেন তাই না? স্যার বেসটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব? আচ্ছা, আমি বলি। আচ্ছা, আমি হ্যাঁ এখন, আচ্ছা এতটুকু তো বুঝতে পারছেন কীভাবে নিয়ন্ত্রণ করবো, এটা আমি এনপিএন আর পিএনপি দিয়ে বোঝাতে হবে এখন, মানে এতটুকু তো বুঝতে পারছেন নাকি? জি স্যার। আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, মনে করেন এখানে একটা লাইট নিলাম বা এলইডি, আপনাদেরকে এলইডি পড়ানো হয়েছে। তো ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি সিম্বল, এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন এখন আমরা যদি ডাইরেক্ট একটা কানেকশন দিয়ে দিই, তখন কিন্তু আমাদের এই লাইটটা জ্বলা শুরু করবে। হ্যাঁ, সরাসরি কানেকশন দেওয়ার পর এই লাইটটা জ্বলা শুরু করবে। এখন মনে করেন আমি চাচ্ছি এই যে একটা সুইচ, আমরা যদি এই দুই তারের মাঝখানে একটা সুইচ লাগাই, সুইচ দিয়ে আমরা আমাদের বাসায় যে লাইট ফ্যানগুলো অন অফ করি, তো অনায়াসে আমরা এই সুইচ দিয়ে ওটাও অন অফ করতে পারবো, মানে অন অফ করতে পারবো। কিন্তু মনে করেন আমি চাচ্ছি যে আমি হাত দিয়ে অন অফ করব না, আমি এমন একটা সার্কিট বা এমন একটা ডিজাইন সিস্টেম তৈরি করব যেটা অটো অন অফ করে, এমন একটা জিনিস। সেটা কিভাবে করা যায়? সেটাই হচ্ছে ট্রানজিস্টর দিয়ে করা যায়, অথবা অপ্টোকপলার। আপনাদের যে গতকাল শেখানো হয়েছিল অপ্টোকপলার, একটু আগে যারা ক্লাস করছেন তাদের মনে শেখানো হয় নাই। অপ্টোকপলার যেটা, না স্যার, অপ্টোকাপলার পাইছি না। হ্যাঁ হ্যাঁ, অপ্টোকপলার হচ্ছে এরকম একটা জিনিস, ছোট একটা জিনিস। এটাকে অনেকটা সুইচের মতো বলা যায়, সুইচের মতো কাজ করে। এই অপ্টোকপলারের 4টা পিন থাকে, মানে পিসি 817 মডেল, এই মডেলের নাম হচ্ছে পিসি 817। এটার হচ্ছে 4টা পিন থাকে। আরেকটা আছে অন্যটা, ওইটা আমাদের 6টা পিন থাকে। ওটা আমাদের লাগবে না, আমরা জাস্ট এটা শেখার জন্য, এটাও আমাদের লাগবে না খুব একটা। যদি আপনারা শিখে রাখেন পরবর্তীতে কাজে লাগবে। অপ্টোকপলারটা কি? অপ্টোকপলার হচ্ছে এই যে দুইটা পিন, 1 2। অপ্টোকপলারের উপরে বাম কোনায় একটা ডট থাকে, একটা ফোঁটা থাকে, এই ফোঁটা দিয়ে বোঝা যায় এখান থেকে পিন নাম্বার শুরু, 1 2 3 4। এটা হচ্ছে 1, এটা হবে 2, এটা হবে 3, অ্যান্ড এটা হবে 4।
1 2 3 4 মানে ইউ আকৃতি, এভাবে ইউ এর মতো যাবে, 1 2 3 4 এভাবে যাবে। ওকে, ফাইন। এখন 1 আর 2 এই দুইটাতে যদি আমরা মানে ভোল্টেজ দেই, হতে পারে ব্যাটারি ভোল্টেজ বা যে কোনো ভোল্টেজ যদি দেই, ভোল্টেজ দিলে কি হবে, নর্মালি এই যে ডান পাশের যে দুইটা 3 আর 4 নাম্বার, 3 আর 4 নাম্বার পিন, এই দুটা পিন নর্মালি ওপেন থাকে, মানে এদের সাথে কোনো কানেকশন থাকে না। কিন্তু যখন আমরা এখান থেকে একটা ভোল্টেজ সোর্স দিব, মানে ধরেন 3.3 ভোল্ট বা 4 ভোল্ট বা 5 ভোল্ট যেটাই দেই, এটা দেওয়ার সাথে সাথে হচ্ছে এই দুইটা পিনকে সে কানেক্ট করে দেবে। ঠিক আছে, এই দুইটা পিনকে কানেক্ট করে দেবে, অর্থাৎ এইটাকে আমরা একটা সুইচের মতো ব্যবহার করতে পারি। সুইচের থাকে দুইটা পিন, মনে করেন এটা সুইচ, সুইচের থাকে দুইটা পিন, এই যে এরকম, এই একটা পিন, এই একটা পিন, দুইটা পিন। এটার সাথে ধরেন এই ব্যাটারি, আর এটার সাথে থাকবে লোড। তো আমি যখন সুইচটাকে অন করব, তখন সুইচের কাজ কি জানেন, ভিতর থেকে এই দুইটা তারকে এক করে দেয়। এটা হচ্ছে সুইচের কাজ। কিন্তু কখন এটা করতেছে, আমি যখন হাত দিয়ে প্রেস করব, তখন হচ্ছে এটা কাজ করবে, এই দুইটা তারকে এক করে দেবে, অর্থাৎ একটা কানেকশন তৈরি করে দেবে, সার্কিট। ঠিক সেরকমই আমি যদি এই এই এখানে একটা পাওয়ার সোর্স যদি অপ্টোকাপলারের মধ্যে দেই, তাহলে অপ্টোকাপলারও কী করবে, এই দুইটা তারকে এক করে দেবে, যার ফলে আমরা ঠিক এটাকে সুইচের মতো কাজ করতে পারবো, মানে সুইচের মতো ব্যবহার করতে পারবো। এতটুকু তো ক্লিয়ার না? স্যার এটা এটা কি পুশ বাটনের মতো? হ্যাঁ হ্যাঁ, অনেকটা পুশ বাটনের মতো, হ্যাঁ। এটা কি রিলের পুশ মতন বাটন না? এর মধ্যে আচ্ছা, সিদরাতুল মুনতাহা, আপনার কথা আসে না, একটু আরেকবার বলেন। পুশ বাটন তো আপনার একবার প্রেস করে রাখতে স্যার হয়। পুশ বাটন আর এটার মধ্যে মেইনলি ডিফারেন্সটা কি? আচ্ছা, ডিফারেন্সটা হচ্ছে, আমরা যে বাসা বাড়িতে যে লাইট ফ্যান অন অফ করা যে সুইচগুলো অন করি, হ্যাঁ, ওই সুইচগুলো হচ্ছে জাস্ট প্রেস করে রাখলে আমার আর কিছু করা লাগে না। প্রেস করে একবার প্রেস করে রাখলে, যেমন এই যে এই সুইচটা, ওই সুইচটা কোথায় গেল, এটা এটা আমরা রিলের মতন ব্যবহার করব ভাইয়া? হ্যাঁ, অনেকটা রিলের মতোই কাজ করে এটা। এখানে একটা সুইচ ছিল, 1 মিনিট। সুইচটা কোথায় গেল? আচ্ছা, সুইচটা পাইলাম না, আমি এটা দিয়ে দেখাই। এটা আমার বানানো একটা স্পিকার, হ্যাঁ। তো এখানে এই যে একটা সুইচ, এই সুইচকে আমরা যখন অন করে রাখবো, এই সুইচটা অন করে রাখলে এটা জাস্ট অন হয়ে থাকবে, আমার আর কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। আর পুশ বাটন যেটা, পুশ বাটন হচ্ছে জাস্ট প্রেস করে রাখতে হবে, যতক্ষণ আমি প্রেস করে ধরে রাখবো ততক্ষণ সেটা চলবে, আর যখন ছেড়ে দিব তখন আবার চলবে না, তখন আবার ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে পার্থক্য, পুশ বাটন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটা অনেকটা পুশ বাটনের মতোই বলা যায়, মানে যতক্ষণ আমি ভোল্টেজ সোর্সটা দিয়ে রাখবো ততক্ষণ হচ্ছে এটা অন করে রাখবে, যখন ভোল্টেজ সোর্সটা নামিয়ে নেব তখন আবার অন করে রাখবে না। এই হচ্ছে কথা। এটা হচ্ছে অপ্টো কপলার গেল, অপ্টো কপলার। আচ্ছা, এবার আসি ট্রানজিস্টর। ট্রানজিস্টরের মধ্যে একটু আমি দিকে আগাই দেখাই। আচ্ছা, ট্রানজিস্টরে ধরেন NPN, আমরা প্রথমে NPN বা নেগেটিভ পজিটিভ নেগেটিভ এটা নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে কিন্তু ডায়োড নিয়ে আলোচনা করা হয়েছে, হ্যাঁ। সবাই তো করছেন না ডায়োডের ক্লাসটা? রাকিব সম্ভবত করে নাই। জি স্যার। হ্যাঁ, ডায়োডের মতন এটা সম্ভবত না আচ্ছা ভাই? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে দুইটা ডায়োডকে মিলায়া ট্রানজিস্টর তৈরি করা হয়। হ্যাঁ, কীরকম, ধরেন আমি ডায়োড যেভাবে আঁকছিলাম ওইভাবে আঁকতেছি। এটা হচ্ছে ডায়োড। বলেন তো এই সাইডটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, কে বলতে পারবেন দেখি, বলেন তো। এটা পজিটিভ হবে। পজিটিভ। আচ্ছা, পজিটিভ হবে। এটা পজিটিভ, এটা নেগেটিভ, হ্যাঁ। ওকে, দেন আরেকটা ডায়োড নিলাম, এই সাইডটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। ওকে, পজিটিভ। দেখেন আমরা কিন্তু নেগেটিভ নেগেটিভ কমন করে ফেললাম। কমন করে এই সাইড থেকে একটা তার নিলাম এইভাবে, এই যে দেখেন, তাহলে আমার আউটপুট বা ইনপুট পয়েন্ট কয়টা হলো, মানে আমার তারের যে পয়েন্ট বা ওয়্যার পয়েন্ট সেটা কয়টা হবে, এই একটা, তিনটা হলো, তিনটা। দুইটা, তিনটা। তো যতটুকু বলা হয় যে দুইটা ডায়োডকে একসাথে মিলে ট্রায়োড তৈরি করা হয়। ট্রায়োড মানে মানে তিনটা ট্রায়োড তৈরি করা, অথবা ট্রায়োডকে বলা হয় ট্রানজিস্টর।
এখান থেকে হচ্ছে ট্রানজিস্টরের বিষয়টা আসে। তো দেখেন এইখানে যদি ট্রানজিস্টরের মতো হয়ে থাকে গঠনটা, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কমন নেগেটিভ, আর এখানে হচ্ছে পজিটিভ, পি এন পি। এটা হলো পি এন পি। আমি যদি আবার নেগেটিভ পজিটিভ উল্টা করে লাগাই, দেখেন দুইটা ডায়োড মিলে একটা ট্রায়োড বা ট্রানজিস্টর তৈরি করা হলো। তো এই ক্ষেত্রে হবে এন পি এন, মানে এটা নেগেটিভ, কমন পজিটিভ আর নেগেটিভ। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, বাকিরা সারোয়ার্দী, সমুদ্র জি দাস। ভাইয়া, জি। ক্লিয়ার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে পিএনপি আর এনপিএন। ঠিক ট্রানজিস্টরের ভিতরেই এরকম ইন্টারনাল গঠন থাকে। ট্রানজিস্টরের যে সিম্বল, ট্রানজিস্টরের সিম্বলটা সেটা হয়ে থাকে এরকম। এরকম। এখন আচ্ছা, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন এই চিত্র দেখে, মানে সিম্বল দেখে আমরা কিভাবে বুঝবো কোনটা এনপিএন আর কোনটা পিএনপি? এটা কি বলতে পারবেন কেউ? ওই দিকটা দেখে, দিকটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলেন তো, এটা কি এনপিএন নাকি পিএনপি? পি আহ, পি এটা এনপি এনপিএন। আচ্ছা, এটা এটা হচ্ছে এনপিএন। কেন এনপিএন? এই যে তীর চিহ্ন, তীর চিহ্ন যদি বাইরের দিকে থাকে তাহলে বলা হয় এনপিএন, আর তীর চিহ্ন যদি ভিতরের দিকে থাকে তাহলে বলা হয় পিএনপি। এখন এই তীর চিহ্ন যে সাইডে থাকবে ওইটাকে বলা হয় এমিটার, সবসময় মনে রাখবেন। তীর চিহ্ন যে সাইডে এটাকে বলা হয় এমিটার, মানে এটা হচ্ছে সিম্বলের ক্ষেত্রে অবশ্য, কারণ এরকম যখন ট্রানজিস্টর নেওয়া হবে তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন না কোনটা পিএনপি কোনটা এনপিএন। এটা বুঝতে পারবেন তখনই যখন আপনি মাল্টিমিটার, এই যে মাল্টিমিটার আছে, আবারও যেটা দেখাইছিলাম একটু আগেই, এই যে কন্টিনিউটি মোড ঘুরিয়ে যখন কন্টিনিউটি মোডে আনবেন, এই যেখানে ডায়োডও চেক করা যায়, এলইডিও চেক করা যায়। তো এইটা দিয়ে আমরা ট্রানজিস্টর চেক করতে পারবো এটাকে এনপিএন নাকি পিএনপি, এটা আমরা এই মাল্টিমিটারের মাধ্যমে বুঝতে পারবো। আচ্ছা, তো নর্মালি আমরা শিখবো আমরা এনপিএন কোনটা পিএনপি কোনটা। আমরা মূলত দুইটা স্যার, তীর ট্রানজিস্টর। চিহ্ন বাইরের দিকে থাকলে কি এনপিএন? তীর চিহ্ন বাইরের দিকে থাকলে হচ্ছে এনপিএন, আর তীর চিহ্ন ভিতরের দিকে থাকলে পিএনপি, এটা মনে রাখবেন। এখন এনপিএন আর পিএনপি নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, আমি প্রথমে এনপিএন নিয়ে একটা কথা বলি, এনপিএন নিয়ে একটু জি দেখি। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা আগেই বলেছিলাম কলের যে কল বা পানির ট্যাপ, এটাকে ধরবো বেজ, যেখান থেকে আসবে কালেক্টর আর বের হবে এমিটার। ঠিক আছে, তো আমরা একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করি। এটা একটা লাইট। ওকে, আচ্ছা, আমি পিএনপি নিয়ে আলোচনা করি আগে, নাকি পিএনপি? হ্যাঁ, পিএনপি নিয়ে আলোচনা করি। আচ্ছা, গেল। তিনটা পয়েন্ট থাকবে, এটা হচ্ছে কালেক্টর, এমিটার, এটা হচ্ছে বেজ। কালেক্টর, আর এটা নেগেটিভের সাথে নেগেটিভ কমন রাখলাম। এটা একটা লোড হতে পারে, একটা মোটর হতে পারে, একটা লাইট বা এলইডি, যেটাই হোক, হোয়াট এভার। তো যেটাই হোক আমরা সেটা ইগনোর করলাম, এটা একটা লোড ধরে নিলাম, এটা একটা লোড। আর এটা হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টর। পিএনপি কীভাবে বুঝবো? দেখেন, এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ হওয়ার কারণে ব্যাটারির পজিটিভটা কালেক্টরে লাগবে, এবং আউটপুটটাও পজিটিভটা আমাদের যে লোডের যে পজিটিভ সেইখানে দিয়েছে, আউটপুটটাও পজিটিভ আবার ইনপুটটাও পজিটিভ। কিন্তু বেস যেটা, এটা হচ্ছে পিএনপি, বেসটা হতে হবে নেগেটিভে, বেসটা কিন্তু পজিটিভে দিলে কাজ করবে না। এই বেজের মধ্যে যখন আমরা কিছু পরিমাণ কারেন্ট দিব তখনই হচ্ছে এটা সুইচিং আকারে সুইচিং করবে, মানে এখনও কিন্তু লাইটটা জ্বলবে না। এই বেজ হচ্ছে যেহেতু পিএনপি, এন মানে কমন নেগেটিভ,
তো এই নেগেটিভটাকে আমরা যখন এই নেগেটিভে লাগাবো তখনই হচ্ছে আমরা এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে এবং এই লাইটটাকে জ্বালাবে। তো আমরা সরাসরি এইভাবে লাগাতে পারি। তো এভাবে এইটা দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারবো। এই এই যে বেজ যেটা দেখালাম এটাকে আমরা সুইচ হিসেবে কন্ট্রোল করতে পারবো, কারণ এটা যদি আমরা এই তার থেকে আলাদা করে দিই তাহলে এই লাইটটা জ্বলবে না, আবার দিলে জ্বলবে। তো আরেকটা কথা যেটা, আচ্ছা এতটুকু তো ক্লিয়ার নাকি? না বুঝলে অবশ্যই বলবেন। জি ভাই, এটা ক্লিয়ার। আচ্ছা বাকিরা, সোহান। জি ভাইয়া জি স্যার। ক্লিয়ার। আচ্ছা সোহান আছে এখানে? সোহান? হ্যাঁ আছি আছি ও আছি আচ্ছা, ওকে ওকে। আচ্ছা সোহান একটু রাফিরে একটু বললে ভালো হতো। রাফি, রাফিকে একটু আসতে বললে ভালো হয়, গ্রুপে বল। আচ্ছা ঠিক আছে, জানা গেছে। ওকে আচ্ছা, তো এতটুকু আমাদের ক্লিয়ার। এখন কথা হচ্ছে একটু শর্ত আছে, সেটা হচ্ছে বেজ। আমাদের যে বেজ বলা হয়, বেজটা কাজ করবে কখন জানেন? বেজটা কাজ করবে 0.7 ভোল্টের উপরে, মানে 0.7 ভোল্ট থেকে উপরে, অর্থাৎ আর মোটামুটি 3 ভোল্টের মধ্যে সীমাবদ্ধ বা লিমিটেড থাকলে ভালো হয়। এটা একটু বুঝাই আপনাদেরকে। মানে আমাদের এই বেজের মধ্যে 0.7 ভোল্ট, এত ভোল্ট এর উপরে যখন দেওয়া হবে তখন হচ্ছে আমাদের এটা কাজ করবে। মানে এটা কীরকম দেখেন, আমি একটা এই যে এই যে পানির ট্যাপটাকে আমি ওপেন করব। এখন আমি যদি একটা ছোট বাচ্চাকে দিয়ে দিই, ধরেন পানির ট্যাপটা অনেক অনেক শক্ত, একটা বাচ্চাকে যদি বলি তুমি খুলো, ও তো ধরেন শক্তি কুলাবে না বা ও হচ্ছে খুলতে পারবে না। তো মিনিমাম যেটা বলি, মিনিমাম যে শক্তিটুকু লাগে, যেমন আমরা স্থিতিস্থাপকতা যখন পড়েছিলাম, যে মিনিমাম একটা স্থিতিস্থাপক মানে স্থিতিস্থাপকতার সীমার মধ্যে এটা কখন বলা হয়, মানে ওই শক্তিটা থাকতে হবে। মানে মিনিমাম যে শক্তি দিয়ে আপনি এই পানির ট্যাপটাকে ঘোরাতে পারবেন। আমি আবারও বলতেছি, মিনিমাম যে শক্তিটা দিয়ে আপনি পানির ট্যাপটাকে ঘোরাতে পারবেন, ওই শক্তি থেকে বাকি শক্তি দিয়ে আপনি যখন খুলতে পারবেন, সেম ট্রানজিস্টরের ক্ষেত্রে ওইরকম মিনিমাম একটা ভোল্টেজ থাকতে হবে, ম্যাক্সিমাম মোটামুটি একটা থাকতে হবে। এখন আপনি যদি একটা বুলডোজার দিয়ে খুলতে যান, ধরেন আপনি একটা ক্রেন দিয়ে বললেন যে এই কলটাকে খুলো, তো ক্রেনের শক্তি অনেক বেশি হবে নর্মালি, তো যখন ঘোরাতে যাবে তখন দেখা যাবে ভেঙে যাবে। তো সেম এরকমই ট্রানজিস্টরের ক্ষেত্রেও মিনিমাম একটা ভোল্টেজ থাকতে হবে, ম্যাক্সিমাম মোটামুটি একটা ভোল্টেজ থাকতে হবে, যে এই ভোল্টেজ এর উপরে যাওয়া যাবে না, গেলে এটা নষ্ট হয়ে যাবে, ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যাবে। ওকে, এতটুকু ক্লিয়ার। তো এইখানে এই ব্যাটারিটা ধরেন আমি 5 ভোল্ট বা 10 ভোল্ট নিলাম। তো মোটামুটি আমাদের এইখানে একটা রেজিস্টার লাগাতে হবে, কারণ কি জানেন? কারণ এখান দিয়ে নেগেটিভ যে একটা ভোল্টেজ থাকবে, ওই ভোল্টেজটা অনেক পরিমাণ যাবে এখান দিয়ে। তো এই জন্যই আমাদেরকে এখানে একটা রেজিস্টার লাগাতে হবে, যাতে এই কারেন্ট আর ভোল্টেজের পরিমাণটা একটু কমায় দেয়, যাতে মোটামুটি আমরা একটা অ্যাভারেজ একটা ভ্যালু নিয়ে যাতে এই কারেন্টটা যাতে ফ্লো করাইতে পারি, এটাই আর কি। আচ্ছা এতটুকু তো আশা করি ক্লিয়ার। ওকে, একটু রেসপন্স করবেন। স্যার কালেক্টরের দিক দিয়ে কি অলওয়েজ কারেন্ট ইনপুট হয় আর এমিটার দিক দিয়ে কি অলওয়েজ কারেন্ট আউটপুট হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অলওয়েজই হয়, তবে এটা মূলত মূল থিওরি হচ্ছে ট্রানজিস্টরে এটা। তবে আপনি যদি চান এই ট্রানজিস্টরকে উল্টা দিকে ঘোরাতে পারবেন, যেমন এইখানে যদি এমিটার দেন আর এখানে কালেক্টর দেন, তাও কাজ করবে, সমস্যা নাই। কারণ এইসব ট্রানজিস্টরের ক্ষেত্রে মূলত বেজে যখন কারেন্টটা দেওয়া হয় তখন এটার কাজ হয়ে যায় দুইটাকে এক করে দেওয়া, যেমন আমরা অপ্টোকপলারে দেখলাম। তো মূলত থিওরি যেটা, সেটা হচ্ছে কালেক্টর দিয়ে ইনপুট হবে এবং এমিটার দিয়ে আউটপুট হবে, এটা মূল থিওরি। তবে আপনি উল্টায় দিলেও সমস্যা নেই। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? স্যার বুঝছি। আচ্ছা, আর বাকিরা? সারোয়ার্দি? হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ও দীপ, দীপ আছে না? দীপ, দীপ কি ক্লাসে আছে? দীপ? আচ্ছা সম্ভবত নাই। আচ্ছা এটা স্যার আরেকটা কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন, বেসকে আমরা কেন কানেক্ট করব? ওই এদিক দিয়ে যদি ইনপুট হয় আর এমিটার দিয়ে আউটপুট হবে সিম্পল, আবার বেসকে কেন আমরা কানেক্ট করি? হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে কোয়েশ্চেন। এটা তো আমি বললামই, যে আমরা এই যে বেজ এখান থেকে যদি তারটাকে কেটে ফেলি, কেটে যদি উঠায় নেই, তাহলে দেখা যাবে আমাদের এই মানে ট্রানজিস্টরটা
কাজ করবে না, যখন যেই লাউ সেই কদু, মানে অর্থাৎ আমাদের সার্কিটটা কাজ করবে না। কিন্তু যখন আমি এই বেসটাকে যখন দিব, বেসটাকে কেন দিলাম দেখেন, আপনি যদি পানির যে উপরের যে ট্যাপ মানে যেটা ঘোরায়, ওটা যদি না ঘোরান তাহলে কি পানি ফ্লো হবে? হবে না। ওইটা যদি অল্প অল্প করে ঘোরান তাহলে পানির পরিমাণটাও ওইভাবে বাড়তে থাকবে। তো এখানে এমন একটা রেজিস্টার লাগাতে হবে যাতে মোটামুটি একটা অ্যাভারেজ আমাদের এই লাইটটা জ্বলার মতো একটা শক্তি যেন এখান দিয়ে যাওয়া আসা করতে পারে। আচ্ছা, না বুঝলে আবারও বলবেন। স্যার বুঝতে পারছি। আচ্ছা, ওকে, আমি ট্রানজিস্টরের কাজটা বোঝানোর আরেকটা উদ্দেশ্য আছে, আমরা যখন মাইক্রো কন্ট্রোলার শিখবো তখন হচ্ছে ট্রানজিস্টর এই বিষয়টা আসবে, এই জন্যই। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা আপনারা এটা একটু দেখেন, হ্যাঁ, এখানে মূলত যেটা দেওয়া আছে এটা হচ্ছে বেজে হচ্ছে গেট বলা হয়েছে, আর সোর্স আর ড্রেন। আপাতত গেট সোর্স ড্রেন আপনাদের আপাতত লাগতেছে না, আপনারা এমিটার বেস কালেক্টর দিয়ে শিখেন। এই ড্রেন গেট সোর্স এইটা হচ্ছে মসফেট। আমরা আপনাকে যে মসফেট দেখাইছিলাম একটু আগে, যে এর আগের ক্লাসে, ওই মসফেটের মধ্যে হচ্ছে, এক মিনিট, কই গেল, মসফেটের মধ্যে হচ্ছে এই সিস্টেমগুলো থাকে, সোর্স গেট ড্রেন। মসফেটের পার্থক্য, ট্রানজিস্টর আর মসফেটের একটু ছোট্ট পার্থক্য আছে, ওটা একটু বলতে পারবেন কেউ? আমি তো বলছিলাম এর আগের ক্লাসে। স্যার মনে নাই। মনে নাই? আচ্ছা, রাকিব রাকিব ভাইয়া খেয়াল নাই, আচ্ছা, এটা মনে নাই। এটা আসলে না জানলেও হবে, সমস্যা নাই। তবে মেন পার্থক্য যেটা প্রায় এটা একই, হচ্ছে মানে মেন কাজ একই। পার্থক্যটা হচ্ছে এই যে ট্রানজিস্টর আর মসফেটের মধ্যে ছোট ছোট কিছু পার্টস থাকে, যেমন ক্যাপাসিটর বা ছোট একটা রেজিস্টর, একটা দুইটা থাকে, ঠিক আছে, এই একটা এক্সট্রা থাকে, মানে ওইটার ভিতরের গেটটাই, মানে সার্কিটটা একটু জটিল টাইপের হয়, মানে অনেক কিছু লাগানো থাকে মাঝে মাঝে। তো এই হচ্ছে মূল পার্থক্য, এছাড়া আর তেমন কোনো পার্থক্য নাই। পরেরটা, আমরা পরের টপিকে আগাই। পরের টপিক হচ্ছে আইসি। আইসির ফুল মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আচ্ছা, ইন্টিগ্রেটেড সার্কিট বলতে বাংলায় আসলে কি বোঝানো হয়, যদি কেউ রেসপন্স করেন একটু। সমন্বয় বর্তনী। সমন্বয় বর্তনী। আচ্ছা আচ্ছা, আপনি তো বলেন সমন্বয় এটাও তো বর্তনী, ভাই মাইক্রো কিন্তু কন্ট্রোলারের মতো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার আইসির একটু পার্থক্য আছে, এটা পরবর্তীতে আমরা আসতেছি। আচ্ছা আচ্ছা, মুনতাহা বলছে সমন্বয় বর্তনী। আচ্ছা, সমন্বয় বর্তনী মানলাম, কিন্তু সমন্বয় বর্তনী আসলে কি বোঝানো হলো, এটা কি বুঝতে পারলেন? মানে এটার মধ্যে অসংখ্য সার্কিট ইনক্লুড করা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, রাইট, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে যেমন এই যে একটা আইসি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আইসির মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গোল গোল, এগুলো হচ্ছে গেট। গেট বলা হয় লজিক গেট। লজিক গেট নিয়ে আমরা অত বিস্তারিত আলোচনা করব না, লজিক গেট আপনারা এমনিই পাবেন, আইসিটি যে আমাদের সাবজেক্ট আছে আইসিটিতে এমনিই পাবেন, আইসিটি অথবা আমাদের ফিজিক্স এইচএসসিতে যারা পড়েন তাদের ফিজিক্স সেকেন্ড পেপারের লাস্টের দিকের অধ্যায়ে এই গেট সম্পর্কে কিছুটা বলা আছে, আইডিয়া দেওয়া আছে। তো এই গেটগুলো মূলত অনেক রকম গেট সাজানো থাকে, যেমন এইখানে হচ্ছে এই সার্কিটের মধ্যে অ্যান্ড গেট, এটা বলা হয় অ্যান্ড গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেট, এখানে চারটা অ্যান্ড গেট। এইটার মধ্যে হচ্ছে অর গেট, এই তিনটা, এই চারটা হচ্ছে অর গেট। আবার এইটার মধ্যে হচ্ছে অ্যান্ড গেট। তো এইভাবে সাজানো, কিন্তু আসলে এরকম থাকে না। থাকে কীরকম, আইসির মধ্যে অর গেট, অ্যান্ড গেট, এক্স অর গেট, এক্স নর গেট, সব কিছু মিক্সড আকারে থাকে। মিক্সড আকারে থাকার ফলে কি হয়, যেমন এই যে একটা আইসি আছে, আমি একে দেখাই। ইন্টিগ্রেটেড সার্কিট, আইসির অনেকগুলো পা থাকে, চারটা থাকতে পারে, আটটা থাকতে পারে, 14টা পর্যন্তও থাকে। এখন এই পিনগুলা কোনটা কত নাম্বার বুঝবো কীভাবে, এটার বোঝার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে, আচ্ছা বোঝার ওয়ে যেটা, সেটা হচ্ছে এই আইসির একদম উপরে বাম দিকে, সেই অপ্টোকাপলারের মতোই উপরের দিকে বাম দিকে একটা ডট থাকে, অথবা এইখানে একটা নচ থাকে, বা একটা একটা ছোট দাগ থাকে এরকম গোল। এটা দেখে বোঝা যাবে যে এটা হচ্ছে ফ্রন্ট, সামনের পাশ। তাহলে এখানে 1 2 3 কোথা থেকে স্টার্ট হবে, এটা হচ্ছে 1 2 3 4 এভাবে যাবে ইউ ইউ আকৃতিতে।
এভাবে যাবে। যেমন 1 2 3 4 5 6 7 8, এখানে আসছে 8, এখান থেকে 9 শুরু হবে, 9 10 11 12 13 এভাবে যাবে। আচ্ছা আপনাদেরকে একটু দেখাই আইসি। আচ্ছা এটা হচ্ছে আমাদের আরডুইনো উনো বোর্ড। এটা নিয়ে আমরা পরবর্তীতে, মূলত আমাদের রোবোটিক্সের একটা মেন জিনিস হচ্ছে এইটাই। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আরডুইনো উনো, একটা বোর্ড মাইক্রো কন্ট্রোলার। এটার মধ্যে একটা আইসি লাগানো আছে, ঠিক আছে। এটা যদিও দেখতে আইসির মতো, তবে এটা হচ্ছে মূলত একটা মাইক্রো কন্ট্রোলার। আমরা একটু পরে মাইক্রো কন্ট্রোলার আর আইসির পার্থক্যটা জানবো। আইসি এরকম, এই দেখেন এখানে একটা নচ দেওয়া আছে, দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারি না, দেখেন তো। আইসির সামনে একটা ফোঁটা আছে আর একটা নচ দেওয়া আছে, একটা খাঁচ কাটা আছে আর কি। আর এই যে এখানে এখানে 14টা পিন, এখানে 14টা পিন, মোট 28টা পিন থাকে, 28 পিনস। তো এই যে 1 2 3 4। আর আইসি যে বিষয়টা, আমি আরেকটা দেখাই। আইসি মূলত সাধারণত একটা কাজের জন্য, কি বলে এটাকে, একটা কাজের জন্যই থাকে। যেমন বা মনে করেন আপনি এই যে এখানে আইসির মধ্যে যে গেট সাজানো থাকে, গেটগুলো থাকে, প্রত্যেকটা কিন্তু শুধু গেট সাজানোই থাকে, ওই গেট কিন্তু চেঞ্জ করা আসলে যায় না, সবসময় এই গেটটাই থাকে। যার কারণে আপনি ওই আইসির বিভিন্ন পিন দিয়ে বিভিন্ন রকম আউটপুট ইনপুট বিভিন্ন কিছু করতে পারবেন, মানে আপনি বিভিন্ন জিনিস শিখতে পারবেন। কিন্তু ইনপুট যা দিবেন আউটপুট তাই, আউটপুটের একটা নির্দিষ্ট একটা ভ্যালু পাবেন। কিন্তু মাইক্রো কন্ট্রোলার যেটা, মাইক্রো কন্ট্রোলার একটু পরে আসলাম, যে মাইক্রো কন্ট্রোলার আর আইসির মূল পার্থক্যর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলারকে আপনি প্রোগ্রাম করতে পারবেন। ধরেন, একটু খেয়াল করবেন, আপনার ধরেন এই আইসি ধরেন এই পিনটাকে আপনি আহ, এখানে কোনো একটা রেজিস্টার বা কোনো একটা বিষয়ের মাধ্যমে আপনি কন্ট্রোল করবেন এই আইসিটাকে, 1 সেকেন্ডের জন্য অন থাকবে, 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকবে, এটা আপনি রেজিস্টার দিয়ে কন্ট্রোল করলেন। কিন্তু আপনি চাচ্ছেন যে আমি আমার মন মতো করে প্রোগ্রামিং করে এই আইসিটাকে নিয়ন্ত্রণ করব। আপনি বললেন যে অমুক নাম্বার পিন, কত নাম্বার ধরেন, আমি 10 ধরলাম, নাম্বার 10 নাম্বার পিন তুমি একবার হাই হবা, মানে একবার 5 ভোল্ট দিবা, আর একবার গ্রাউন্ড দিবা। গ্রাউন্ড মানে নেগেটিভ, গ্রাউন্ড মানে হচ্ছে নেগেটিভ। তাহলে আমি এই পিনটাকে বলবো যে 1 সেকেন্ডের জন্য হাই হবা, মানে 5 ভোল্ট সাপ্লাই দিবা, আবার 1 সেকেন্ডের জন্য লো হবা, অর্থাৎ নেগেটিভ ভোল্টেজটা সাপ্লাই দিবা। তো এইটা আমরা আমাদের মন মতো করে প্রোগ্রামিং করে এই পিনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। যখনই আমরা কন্ট্রোল করতে পারবো তখন এটাকে বলা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। অর্থাৎ আমরা যে কোনো প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটা একটা কমান্ড দেওয়ার মাধ্যমে আমরা এই আইসিটাকে প্রোগ্রাম করতে পারতেছি। এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। আর আইসি বলা হয় যেটা হচ্ছে নির্দিষ্ট কার্যের জন্য থাকে। আমরা যেমন ছোটোখাটো রেজিস্টার বা বিভিন্ন ছোটোখাটো যে কম্পোনেন্টসগুলো শিখাইলাম এর আগে, ওগুলো ব্যবহার করে আমরা কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে আইসির ক্ষেত্রে। আর মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা আমাদের মন মতো করে সেটাকে কন্ট্রোল করতে পারি। তো আইসি আর মাইক্রো কন্ট্রোলার যে মানে বেসিক যে পার্থক্যটা, সেটা কি বুঝতে পারলেন সবাই? জি স্যার। হ্যাঁ জি ভাই, বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। বুঝেন নাই কে সে নির্দ্বিধায় বলতে পারেন, সমস্যা নাই। মুনতাহা কি বুঝছেন? আপনি তো না বললেন। জি স্যার, বুঝতে পারছি। ও আচ্ছা, আমার তো মনে হলো আপনি না বলছেন। না স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলারটা আরেকবার বলি। মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যে আমরা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আমাদের পুরো যে কম্পিউটারটা কিন্তু মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে চলে। মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আপনার বায়োস যে সেটিংস থাকে, সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং অনেক আগে থেকে করা থাকে। আর কম্পিউটার হচ্ছে আসলে একটা মিরাকল আবিষ্কার, মানে এটা এটা যে কত বড় আবিষ্কার, এখন যত ধরনের কাজই করেন কম্পিউটার ছাড়া কিন্তু কোনো কাজ হয় না নর্মালি। আপনার মোবাইলেও একটা কম্পিউটার। আচ্ছা, তো এইগুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা, মাঝখানে যেটাকে ছিল সেটা হচ্ছে ব্রেডবোর্ড আর জাম্পার। আচ্ছা, ব্রেডবোর্ডটা দেখাচ্ছি। আচ্ছা, আপনারা তো সবাই সোল্ডারিং দেখেছেন না? সোল্ডারিং আয়রন যেটা দিয়ে ঝালাই করে।
স্যার দেখেছি বাট স্পেসিফিক কিভাবে করতে হয় পারি না। আচ্ছা আমি একটু দেখাই, আমারটা দেখাই দাঁড়ান। হ্যাঁ ভাই, আমাদের আচ্ছা এখানে কয়েকজন আছে, ওরা হচ্ছে সোল্ডারিংও পারে, কম্পোনেন্ট সম্পর্কে মোটামুটি জানে। আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি যদি ক্লাস করার সময় কোনো ভুল টুল করে থাকি বা মনে হলো যে এই জিনিসটা বলি নাই, তবে যারা যারা পারো তাদের কাছে অনুরোধ থাকবে ওই জিনিসটা আমাকে শুধরে দেওয়ার জন্য, কারণ আসলে ভুল হতেই পারে। ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে সোল্ডারিং আয়রন। এটা দিয়ে মূলত আমরা বিভিন্ন সার্কিট ঝালাই করি। তবে আমাদের এই কোর্সে এটা আমরা ব্যবহার করব না, কারণ হচ্ছে এটা খুবই একটা রিস্কি জিনিস। এটা আসলে সবাই ব্যবহার করতে পারে না। এটা কারেন্টে দেওয়ার পরে এটা পুরোটাই গরম হয়, এটা পুরোটা গরম হয়। আর সামনের ভাইয়া যে কত নিয়েছিল এটা? জি কত নিয়েছিল? এইটা 180 থেকে 200 টাকার মধ্যেই পাবেন। আচ্ছা তো এই সামনের যে অংশটা এটা দিয়ে হচ্ছে ঝালাই করে। আর নর্মালি এই ভিতরে একটা কয়েল থাকে, পুরোটাই গরম হয়। এই কয়েলটা অনেকটা আমাদের যে বাসা বাড়িতে যে আমরা আয়রন ব্যবহার করি অনেকটা সেরকমই, এটাও একটা আয়রন, সোল্ডারিং আয়রন বা ঝালাই করার মেশিন। আচ্ছা তো আমরা এই কোর্সে এটা ব্যবহার করব না, এটা দিয়ে হচ্ছে কি বিভিন্ন তার, বিভিন্ন লাইট বা বিভিন্ন আপনার ক্যাপাসিটরস, রেজিস্টর যেগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা সোল্ডার করতে পারি। তো আমাদের আসলে এই জিনিসটা আমরা করব না কেন, এটা হচ্ছে খুবই একটা রিস্কি জিনিস। এটা সবাই ব্যবহার করতে পারে না, আর এটা অনলাইনে কখনো শেখানো সম্ভব নয় হাতে কলমে ছাড়া। আর অনেস্টলি বলতে গেলে আমি কখনো কারো কাছ থেকে শিখি নাই। আমি যখন শিখছি আমার হাত পুড়ায় পুড়ায়, মানে হাত, তখন আসলে যখন শিখছিলাম তখন আসলে হাত ছিল না, তখন মানে একদম জায়গায় জায়গায় ফোসকা পড়ে যেত, জায়গায় জায়গায় ব্যথা পাইতাম এরকম। আচ্ছা তো আচ্ছা একটা ব্রেড বোর্ড আমি নিয়ে আসি, একটু দাঁড়ান। আচ্ছা 1 মিনিট সময় দেন আমাকে প্লিজ। আচ্ছা তো এটা হচ্ছে ব্রেড বোর্ড। ব্রেড বোর্ড নামটা হয়েছে কেন, কারণ এটা দেখতে অনেকটা রুটির মতো। আর আমাদের আমরা যখন পাউরুটি খাই পাউরুটির মতো অনেক ফোঁটা ফোঁটা থাকে, তো সেটা থেকে এটা নামকরণ করা হয়েছে ব্রেড বোর্ড। এটা হচ্ছে ব্রেড বোর্ড, দুইটাই ব্রেড বোর্ড। ব্রেড বোর্ডের আর ব্রেড বোর্ডের উপকারিতা যেটা সেটা হচ্ছে আমরা যে সোল্ডারিং আয়রন দেখালাম একটু আগে, সোল্ডারিং আয়রনের কাজ হচ্ছে বিভিন্ন তার বারবার খোলা লাগানো, এইসব কাজ। কিন্তু যারা হচ্ছে নতুন শিখবে তাদের জন্য এইগুলো কাজ যেহেতু রিস্কি, ওই রিস্কটাকে এড়ানোর জন্যই আমাদের এই ব্রেডবোর্ড তৈরি করা হয়েছে। ব্রেডবোর্ডের মাধ্যমে যেমন দেখেন আমরা কিন্তু সোল্ডার সোল্ডার করা লাগলে আমাদের এই ট্রানজিস্টরকে এই 3টা পিন দিয়ে বারবার ঝালাই করা লাগতো। তো এটা না করে আমরা এখন কি করতে পারি দেখেন, সরাসরি এটার মধ্যে বসায় দিতে পারতেছি। এটার মধ্যে বসিয়ে দিলাম। আবার ধরেন এই যে আরেকটা ট্রানজিস্টর, আমি চিন্তা করলাম যে এটাও বসালাম এইখানে। এখন চিন্তা করলাম এই পিন থেকে আমি আরেকটা পিনে আমি কানেকশন দিব। কানেকশনটা কিভাবে দিব? কানেকশন দেওয়ার জন্য আমাদের এই যে 1 মিনিট, এই যে কিছু তার আছে, এগুলাকে বলা হয় জাম্পার ওয়্যার বা জাম্পার কানেক্টিং ওয়্যারস। আরও আছে। স্যার সোল্ডারিং করলে কি পার্মানেন্টলি অ্যাটাচ হয়ে যাবে? হ্যাঁ সোল্ডারিং করলে পার্মানেন্টলি অ্যাটাচ হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে জাম্পার ওয়্যার, মানে এগুলোকে কানেক্ট করার জন্য এগুলো আমাদের লাগে। ধরেন এই যে একটা তার জাম্পার ওয়্যার, এটাকে আমরা কানেক্ট করব কিভাবে? মনে করেন এই ট্রানজিস্টরের এই মিডল পিন থেকে, অর্থাৎ বেজ যে পিন,
মিডল পিন থেকে আমি এটার মিডল পিনে কানেকশন করব। কিভাবে করব? জাস্ট এইখানে একটা প্লাগ ইন করবো, এইখানে হয়ে গেল, এবং আরেকটা নিয়ে আমি এইখানে করব মাঝখানে। এই যে দেখেন সুন্দর একটা কানেকশন হয়ে গেল। তো এইভাবে আমরা বড় বড় সার্কিটগুলো তৈরি করতে পারি ব্রেডবোর্ডের মাধ্যমে খুব সহজেই। আর ব্রেডবোর্ডের ভিতরে কীরকম থাকে সেটা দেখাই। এই হচ্ছে ব্রেডবোর্ড। ব্রেডবোর্ডের ভিতরে থাকে এইরকম পিছনের দিকটা, মানে এটা দেখাতে পারতেছি না কারণ এখানে স্টিকার লাগানো। এটা হচ্ছে আরও আগের, এটার মধ্যে স্টিকার নেই। তো ব্রেডবোর্ডের মধ্যে এটা একটু সবাই খেয়াল করবেন, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। কেন ইম্পর্টেন্ট এখনই বুঝবেন। দেখেন অনেকগুলি ডট আছে, হ্যাঁ, এখানে প্রত্যেকটা ডট কিন্তু আলাদা আলাদা না, প্রত্যেকটা ডটের কমন কিছু কানেকশন আছে। কানেকশনগুলো কীরকম দেখেন, এই আমি যদি ট্রানজিস্টরটা এইভাবে ল্যান্ডস্কেপ ভার্টিক্যালি বা হরিজন্টালি ধরি, সেক্ষেত্রে এই বরাবর যে পিনগুলো আছে, এই বরাবর পিন মানে আমাদের এই ভার্টিক্যাল বরাবর যে পিনগুলা, এই পিনগুলা এই সাইডগুলো প্রত্যেকটা একটার সাথে একটা যুক্ত, মানে প্রত্যেকটা একটার সাথে একটা যুক্ত, কিন্তু আড়াআড়িভাবে কিন্তু প্রত্যেকটা আলাদা। এই যে আপনারা দেখলে বুঝবেন, দেখেন এই সাইডের পিন প্রত্যেকটা যুক্ত, দেখছেন? আর মাঝখানে কিন্তু আবার ডিভাইডার, এই যে মাঝখানে ডিভাইডার, এরপরে আবার বাকিগুলো যুক্ত। আর এই যে দুই সাইডে যেগুলা, এই যে এটা হচ্ছে আমাদের পাওয়ার, এই যে রেড কালার আর ব্লু কালার দুই সাইডে, এখানে হচ্ছে আমরা পাওয়ার ইনপুট দেবো। এটার কানেকশনটা কীরকম থাকে এই যে দেখেন, এটার কানেকশনটা থাকে একদম পুরোটা একদম ডিরেক্ট কানেকশন থাকে, অর্থাৎ আমরা এখানে আড়াআড়ি? হ্যাঁ আড়াআড়ি। মনে করো আমরা যে কারেন্টের বা পাওয়ার সাপ্লাইটা দিব, সেটা হচ্ছে একদম ডিরেক্ট লাইনে থাকে আমাদের, ঠিক আমাদের বাসা বাড়ির মধ্যে যে পানির পাইপ থাকে সুন্দর মতো সাজানো, ঠিক সেরকম পানির পাইপের মতো লাগানো থাকে। কিন্তু এই দুইটা কখনো একসাথে লাগবে না, কারণ এই দুইটা হচ্ছে পাওয়ার। এই দুইটা যখন লাগবে তখন কিন্তু শর্ট সার্কিট হবে এবং আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা এটা কি বুঝতে পারলেন? একটু দেখেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটাও একটু দেখেন, আবার দেখাই। এই যে কানেকশনগুলো এই বরাবর প্রত্যেকটা যুক্ত থাকে, আর মাঝখানে একটা ডিভাইডার থাকে, আর এই বরাবর প্রত্যেকটা যুক্ত থাকে। আবার এইখানে থাকে এখানে ডিরেক্ট কানেকশন থাকে সবগুলি, এই পুরোটা ডিরেক্ট কানেকশন থাকে ঠিক এরকম। তো এই হচ্ছে আমাদের ব্রেডবোর্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো প্রবলেম থাকে বলতে পারেন। জি ভাই, ওই লাস্টের রেড এবং ব্লু, ওই দুইটা কি দুইটা পিনই রয়েছে? তো দুইটাই কি আপনার, এটা বুঝতে পারলাম না, মানে রেড এবং ব্লু। আচ্ছা, রেড এবং ব্লু এটাও দেখো, এটাও দেখো, দেখাই। এই যে রেড এবং ব্লু, মানে এই দুইটা হচ্ছে আমাদের পাওয়ারের লাইন, যেমন পজিটিভ আর নেগেটিভ। আমরা ব্যাটারি থেকে পজিটিভ নেগেটিভ দিব না, সেই পজিটিভ নেগেটিভ পাওয়ার হচ্ছে এই দুইটা। তো এই দুইটা যখন দিব, এটা পুরাটা, যেমন এখানে যদি পজিটিভ পাওয়ার দেই, এটা পুরোটা হয়ে যাবে পজিটিভ পাওয়ার, এবং এই পাশেরটা যদি নেগেটিভ দেই, পুরোটা হয়ে যাবে নেগেটিভ। এবং পজিটিভ নেগেটিভ লেখাই আছে অবশ্য, এটা হচ্ছে এই যে আমাদের আচ্ছা, বুঝতে পারছি। এখানে হ্যাঁ ভাই, বুঝতে পজিটিভ এবং নেগেটিভ লেখা আছে, এটাই আর কি। তো আশা করি বাকিরাও বুঝতে পারছেন। কয়জন আছে আমি আসলে দেখতে পারতেছি না, একটু দেখি। আচ্ছা, মোটামুটি 9 জন আছে। যাক, তো আশা করি সে আপনার ব্রেডবোর্ড নিয়ে আশঙ্কা দূর হলো। আচ্ছা, ব্রেডবোর্ডের কানেকশনগুলো আমরা আবারও পরবর্তীতে দেখাবো। তো এবার আসি হচ্ছে জাম্পার ওয়্যারের প্রকারভেদ নিয়ে। জাম্পার ওয়্যারের কয়েকটা প্রকারভেদ আছে, যেগুলো আছে আমাদের জানতে হবে। স্যার, জাম্পার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে ব্রেডবোর্ডে তো আমরা যদি মানে একের অধিক কম্পোনেন্ট অর সেন্সর ইউজ করি, তাহলে কি প্রত্যেকটার মধ্যে কি আমাদেরকে এই পাওয়ার যে লাইনটা আছে ওইখান থেকে কি আমাদেরকে পাওয়ার দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনি যদি একটা কি বলে বাগান করেন, সেখানে শুধুমাত্র গাছ উঠায় রাখলে হবে না, গাছের সাথে ওই পানির যে ড্রেনের লাইন, মেন ড্রেনের লাইন থেকে অবশ্যই একটা লাইন রাখতে হবে, যেন গাছ সেখান থেকে পানি শোষণ করতে পারে। ঠিক সেরকম আপনি যতগুলো কম্পোনেন্টই ব্যবহার করবেন, পাওয়ারের বিষয়টা রাখতেই হবে। মানে পাওয়ার লাইন থেকে প্রত্যেকটা সেন্সর বা কম্পোনেন্টে মানে পজিটিভ নেগেটিভ মানে কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হবে, হ্যাঁ। এটা আবার এখানে আবার সিরিজ, প্যারালাল বিভিন্ন ধরনের কানেকশন আছে। এটা যখন আমরা করব তখন ইনশাআল্লাহ দেখানো হবে। প্রোগ্রামিংও করব, পাশাপাশি আপনাদের এরকম ভিডিও করে দেখানো হবে। আচ্ছা, ওকে স্যার। ওকে।
তারপরে হচ্ছে জাম্পার ওয়্যার। জাম্পার ওয়্যার মূলত হচ্ছে 3 প্রকার হয়। একটা হচ্ছে মেল টু মেল, একটা হচ্ছে ফিমেল টু ফিমেল, একটা হচ্ছে মেল টু ফিমেল। তিনটাই আমি দেখাই। মেল টু মেলকে আমরা এমএম বলি। এমএম দেখেন, দুই দিকে দুইটা পিন থাকবে, একটা তারের দুই দিকে দুইটা পিন থাকবে, একই রকম পিন, এটাকে বলা হয় মেল টু মেল পিন। এবং ধরেন এই যে একটা তার, আচ্ছা আমি অন্যটা দেখাই। আচ্ছা যেমন এই যে এইটা, এই যে একটা তার, এই যে একটা তার, এই তারের মধ্যে দেখেন এক সাইডে হচ্ছে একরকম আরেকটা অন্যরকম, এটাকে বলা হচ্ছে মেল টু ফিমেল, একটা মেল একটা ফিমেল এটা। আর আরেকটা আছে যেটা দুই সাইডই এরকম হবে, দুই সাইডই এরকম হবে, এটাকে বলা হচ্ছে ফিমেল টু ফিমেল। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন অবশ্য। এই যে আছে আমার কাছে, দেখেন এই যে দুইটা তার একসাথে লাগানো, এটা দুই সাইডই কিন্তু একরকম, মানে এটার মধ্যে হচ্ছে প্লাগ ইন করতে হয়, এই জন্য এটা ফিমেল টু ফিমেল। আর যেটা হচ্ছে দুইটা একই রকম, এটা হচ্ছে মেল টু মেল। আর দুই পাশে দুই রকম আলাদা আলাদা হলে ওটাকে বলা হচ্ছে মেল টু ফিমেল বা এমএফ। তা আশা করি বুঝতে পারলেন। স্যার কোন সময় কোনটা ইউজ করব এটা, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়্যারগুলা? যেমন দেখেন এইখানে, যেমন আমি দেখালাম একটু আগে, যেমন এই যে এটা হচ্ছে একটা ট্রানজিস্টর, এই আমি আরেকটা লাইট লাগাই, দাঁড়ান। আচ্ছা যেমন এটা একটা ট্রানজিস্টর, হ্যাঁ, এই ট্রানজিস্টরকে আপনি আপনি কিন্তু এইভাবে দেখেন, এই যে তিনটা পিন, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে তিনটা পিন, এই তিনটা পিন কিন্তু এইভাবে লাগাবেন। বলেন তো আমার কানেকশনটা ভুল নাকি সঠিক? এটা রং। হ্যাঁ, কেন রং? এটা রু বরাবর হবে না, এটা কলাম বরাবর হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন। এভাবে থাকলে শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাবে, হ্যাঁ গ্রেট, এইরকম হবে, কারণ ওইভাবে লাগালে তিনটাই একসাথে কানেক্টেড হয়ে যাবে। বাকিরা কি বুঝতে পারলেন? বিষয়টা বুঝতে পারলেন? না বুঝলে বলেন আবার। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা সোহান, রাফি, শ্রাবণ, ঠিক আছে ভাই। ওকে। তাহলে আমি এটাকে এইভাবে কানেকশন করলাম, এটা কানেকশন করলাম, এবং আমি আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান। ধরেন এই যে একটা এলইডি লাইটটাকে আমি এই বরাবর লাগালাম দুইটা, এখন আমি চাচ্ছি এটা এই পিনের সাথে এই পিনকে লাগাবো, তখন কিন্তু আমার মেল টু মেল যে জাম্পার ওইটাই লাগবে, অন্য এটা ছাড়া আর হবে না। কেন জানেন? কারণ এই যে মেল টু মেল, একটা হচ্ছে প্লাগ ইন হবে এখানে, প্লাগ ইন করা হলো, এবং আরেকটা মেল পার্ট যেটা মেল পয়েন্ট যেটা, এটাকে আবার আরেকটা প্লাগ ইন করতে হবে, এই যে হয়ে গেল একটা কানেকশন। এখানে এই ক্ষেত্রে হচ্ছে মেল টু মেল। কিন্তু আমি যখন এইভাবে কানেকশন করব, যেমন আলাদাভাবে, মানে আমি ব্রেডবোর্ড ছাড়া যখন ব্যবহার করতেছি, তখন যদি লাগাই দেখেন, তখন কিন্তু আমার ফিমেল টু ফিমেল কানেকশন লাগবে। দেখেন এটার মধ্যে প্লাগ ইন করলাম এইভাবে, দেখা যাচ্ছে তো না? এই যে জি স্যার, দেখা যাচ্ছে। এই যে এইখানে এই ক্ষেত্রে আমাদের ফিমেল টু ফিমেল লাগবে, এবং এইখানে ফিমেল টু ফিমেল, এবং এই তারের অপর পাশ যেটা, এটাকে আমরা এই এলইডির সাথে লাগালাম, এই যে ফিমেল টু ফিমেল হয়ে গেল কানেকশন। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অন্যান্য সেক্টরে। আবার তারের জয়েন করার ক্ষেত্রে আমাদের এরকম কানেকশন লাগবে, আবার মেল টু ফিমেলও লাগবে। এটা আপনারা যখন কাজ করবেন, কাজের ক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কখন কোনটা লাগবে। ওকে, ওকে। আচ্ছা কতক্ষণ আছে আমাদের? 13 মিনিট আছে। আচ্ছা সোহান, একটু মোবাইল থেকে সবার এসএসটা নিলে ভালোই তো, যারা যারা প্রেজেন্ট আছে আর কি, বা যে কেউ একজন মোবাইল, যার যার মানে যে মোবাইল ইউজ করতেছে, সে যদি একটু স্ক্রিনশটটা নিয়ে গ্রুপে দিয়ে দেয় তাহলে ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো যে কে কী ক্লাস করলো আর কি।
আচ্ছা, তাহলে আমরা ট্রানজিস্টর পড়লাম, বুঝলাম, বেসিক কম্পোনেন্টটা বুঝলাম, ইন্টিগ্রেটেড সার্কিট বুঝলাম, ব্রেডবোর্ড ব্যবহার করা শিখলাম, বা সামনে ব্যবহার করতে গেলে অবশ্যই বুঝতে পারবো। এরপর হচ্ছে জাম্পার ওয়্যারের প্রকারভেদ জানলাম, জাম্পার ওয়্যার কীভাবে ব্যবহার করতে হয় এটাও জানলাম। এরপরে মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে কারো কোনো প্রশ্ন, মানে বেসিক আইডিয়া যেটা, এটার সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তারপরে আমরা তাহলে 13 মিনিট যেহেতু আছে আমরা একটু আগাই না? ওকে, আমাদের মেইন যে একটা টপিক সেটা হচ্ছে হোয়াট ইজ আরডুইনো। আচ্ছা, আরডুইনো সম্পর্কে ধারণা আছে এমন এখানে কে আছো দেখি? আরডুইনো নিয়ে। হ্যাঁ বলেন। হ্যাঁ, জি বলেন। ভাইয়া। জি ভাই মানে বলেন। আগে কি ব্যবহার করা হয়েছে আরডুইনো? মানে যদিও প্রোগ্রামিং নলেজ না থাকলেও মানে ব্যবহার তো করা হয়েছে না, এরকম তো আছে অনেকেই হয়তো। হ্যাঁ ব্যবহার করা হয়েছে। জি ভাইয়া, ব্যাপার করে। আচ্ছা, ঠিক আছে, নরমালি আমরা প্রজেক্টের সময় ইউজ করছিলাম। ওকে। আমরা একটু এটা নিয়ে আলোচনা করি, সবাই একটু মনোযোগ দিই এদিকে। এখান থেকে মূলত আমাদের মেইন ক্লাসগুলো শুরু হবে। তো হোয়াট ইজ আরডুইনো? আরডুইনো হচ্ছে একটা মাইক্রোকন্ট্রোলার বোর্ড, যেখানে মাইক্রোকন্ট্রোলার সাথে আরও কিছু সুবিধা থাকে যেন আমরা সহজে আমাদের এই প্রজেক্টে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে কি পাওয়ার সার্কিট, ইউএসবি কানেক্টর, পিন হেডার। এই যে আরডুইনো দেখতে পাচ্ছেন পাশে, আরডুইনোর সামনে কিন্তু একটা পাওয়ার কানেক্টর আছে, পাশে একটা কানেক্টর আছে এবং সাইডে অনেকগুলো পিন আছে। এটাকে বলা হয় একদম কমপ্লিট একটা বোর্ড। কমপ্লিট কেন? কারণ আলাদাভাবে কিছু করা লাগতেছে না। কমপ্লিট একটা বোর্ড মানে এখান থেকে আমরা আউটপুট ইনপুট খুব সহজে নিতে পারি। আর আমাদের শেখার জন্য সবচেয়ে বেটার হলো আরডুইনো উনো। কিন্তু আপনারা সামনে যারা কিট বক্স নেবেন বা ম্যাটেরিয়ালসগুলো নেবেন, তারা যদি আরডুইনো উনো নেন তাহলে নিতে পারেন, নো প্রবলেম। কিন্তু আমার থেকে আরডুইনো ন্যানো প্রোভাইড করা হবে সবাইকে বাজেটের উপর হিসাব করে। এখন আপনার বাজেট যদি বেশি হয় আপনি আরডুইনো উনো নিতে পারেন, আর যদি একটু বাজেট কম হয় আরডুইনো ন্যানো অনেক ভালো। আরডুইনো ন্যানো দিয়ে অনেক প্রজেক্ট করা যায়। আচ্ছা, প্রকারভেদ সম্পর্কে আমরা পরে আসতেছি। আচ্ছা, আরডুইনো হলো একটা নিজস্ব কম্পিউটার সফটওয়্যার, নিজস্ব বানানটা ভুল করছে অবশ্য। আরডুইনো একটা নিজস্ব কম্পিউটার সফটওয়্যার আছে যেখানে হচ্ছে আমরা প্রোগ্রাম লিখে আরডুইনো বোর্ডে আপলোড করতে পারি। সেটা হচ্ছে কি আরডুইনো আইডিই। এটা হচ্ছে পিসির ক্ষেত্রে। আর মোবাইলের ক্ষেত্রে হচ্ছে আরডুইনো ড্রয়েড। তো সবাই তো সফটওয়্যার আর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছেন, তাই না? বাকি আছেন কেউ? না স্যার, আচ্ছা, করা কেউ হয়েছে। বাকি নেই। আচ্ছা, আছে। আরেকটা বিষয় যেটা এখানে নিচের দিকে ডান দিকে একটা ছবি আছে দেখেন, ওপেন সোর্স সফটওয়্যার বা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ওপেন সোর্স শব্দটা কেন? সেটা হচ্ছে আমাদের এই যে আরডুইনো আমরা যে ব্যবহার করি, এটা যারা তৈরি করছিল 4 জন মিলে, সম্ভবত 2012-র দিকে। তো যারা তৈরি করছিল তারা প্ল্যান করছিল যে আমরা এটাকে ওপেন সোর্স করব, অর্থাৎ এই আরডুইনোটা একদম পৃথিবীর সবার জন্য এটা ওপেন সোর্স, মানে যে কেউ আরডুইনো ব্যবহার করতে পারবে, যে কেউ আরডুইনো প্রোগ্রাম করতে পারবে। মানে এটা হচ্ছে আপনার যেমন একটা সফটওয়্যার ইউজ করতে গেলে আমরা দেখি যে এটা কিনতে হয় বা এটার একটা ট্রায়াল দেওয়া হয় 15 দিন 16 দিনের জন্য। তো আরডুইনোর ক্ষেত্রে এরকম কোনো কিছু নেই, এটা হচ্ছে আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, কোনো ট্রায়াল নেই, সবার জন্য এটা ফ্রি। আর আরেকটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম যেটা বলা হয় আরেকটা কারণে, সেটা হচ্ছে আমাদের এই আরডুইনো কিন্তু আপনি মনে করেন এখানে আমাদের ধরলাম সারোয়ার্দি যদি চায় যে আমি আরডুইনো নিজে ডিজাইন করে নিজে বানায় আমি পুরা বিশ্বে সাপ্লাই দিব, এটা চাইলে উনি করতে পারবে, ঠিক আছে? এটা যদি উনি চায় যে দেশের মধ্যে আমি সাপ্লাই দিব, নিজের আরডুইনো নিজে বানাবো, নিজে সার্কিট ডিজাইন করে নিজের মতো প্রোগ্রাম করে, সেটা উনি করতে পারবেন। এখানে কপিরাইটের বিষয়টা আসলে সেরকম নেই। যেমন কপিরাইট আশা করি আপনারা জানেন, আমি একটা জিনিস তৈরি করলাম, সেটা আমি চাই যে আমি শুধুমাত্র আমার ভিতরেই থাকুক, কেউ যেন তৈরি না করে। এটাকে বলা হয় পাইরেসি। ওই পাইরেসি যখন ভঙ্গ করা হয় তখন এটাকে কপিরাইট আইনে আনা হয় এটা। কিন্তু আরডুইনোর ক্ষেত্রে এই বিষয়টা নেই, এটা হচ্ছে সম্পূর্ণ ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা বুঝলাম। আচ্ছা, টাইপস অফ আরডুইনোর অনেক রকম টাইপ আছে, মানে অনেক বলতে অনেক, সবগুলো আমাদের লাগে না। আমরা শুধুমাত্র যে কয়টার সাথে পরিচিত হব যেটা যেটা আমাদের লাগবে সেই কয়টার সাথে পরিচিত হব। অবশ্যই এখানে যে কয়টা ছবি আছে সবগুলো আমাদের লাগে না, দুই একটা ছাড়া। আরডুইনোর অনেক কোয়ালিটি আছে, অনেক প্রকারভেদ আছে, সবগুলো বাংলাদেশে আসলে পাওয়া যায় না, সবগুলো আমাদের লাগেও না। কিন্তু এতটুকু মনে রাখবেন, সবাই একটু মনে রাখবেন যে যত রকম আরডুইনো আছে সবগুলো আরডুইনোর বেসিক যে কাজ সবসময় একই, এটা মনে রাখবেন। হোক ছোট হোক বড়,
কোনো আপনি ভাবতেছেন যে হ্যাঁ আমি এটা এটা শিখলাম, ওটা ওটা মনে হয় আবার শিখতে হবে না। যত রকম আর্ডিনো আছে সবগুলার কাজ একই, একদম সবগুলার কাজই একই, প্রোগ্রামিং সব কিছুই একই আসলে, শুধু সাইজটা ভিন্ন, যখন যে সাইজটা লাগে। তো এখানে প্রথমে হচ্ছে আর্ডিনো উনো, যেটা আমি একটু আগে দেখালাম ভিডিওতে, সেটা হচ্ছে আর্ডিনো উনো। তারপর হচ্ছে আর্ডিনো প্রোমিনি। প্রোমিনিটা একটু ছোট সাইজ, এটা মোটামুটি একদম ছোটোখাটো যারা প্রজেক্ট করে, যারা প্রথমে শিখতে শিখতে যারা প্রো লেভেল হয়ে যায়, তখন তারা কী করে এই প্রোমিনিটা ইউজ করে। কোথায়? মনে করেন আপনি ছোট্ট একটা জায়গা, সেখানে আপনি প্রোমিনিটা বসা নিতে পারবেন। তবে এটার একটু অসুবিধা হচ্ছে এখানে সরাসরি প্রোগ্রাম করা যায় না, যেমন এইগুলাতে সরাসরি তার দিয়ে কানেক্ট করে করা যায়, এখানে তার কানেক্টের কোনো বিষয় নেই। এটা যারা আর্ডিনো শিখতে পারে লাস্টে তারা এটা করতে পারে, এটা করার আর পদ্ধতি আছে। এটা তো এটা হচ্ছে ছোটো জায়গার জন্য, এটা একদম ছোটো জায়গার জন্য, এটা আবার সোল্ডারিংও করা লাগে। এরপর হচ্ছে ন্যানো। ন্যানো হচ্ছে এটার থেকে একটু বড় সাইজ, এবং আমরা কিট বক্সে মেইনলি ন্যানোই দিয়ে দিব যারা যারা কিট বক্স নেবেন। এবং আপনাদের সব যে নিতে হবে তা না, তা আপনাদের যদি কোনো ম্যাটেরিয়ালস থেকে থাকে বাসায়, ওইটা বাদে আপনারা বাকিগুলো নিতে পারবেন, এই সুযোগও আছে। মানে আপনারা অবশ্যই ফ্রি হবেন সবসময়, এটাই। আচ্ছা, এটা হচ্ছে ন্যানো। ন্যানোটা খুবই ইন্টারেস্টিং, এটা আসলে আমি প্রথম দিকে বুঝতাম না। এটা যখন আমি কাজ করা শুরু করছি, ন্যানো দিয়ে আসলে অনেক প্রজেক্ট করা যায়, আর এখানে মানে মানে এটা আসলে ব্যবহার করতে একটা মজা পাওয়া যায়। এরপর হচ্ছে মেগা। মেগাটা আসলে আমাদের লাগে না খুব একটা। মেগা লাগে কখন? মেগা লাগে হচ্ছে একটু বড় সড়ো প্রজেক্টে, ধরেন আপনি কম্পোনেন্টস অনেক বেশি ইউজ করা হয়েছে এমন প্রজেক্টে লাগে মেগা। কম্পোনেন্ট মনে করেন আপনার বিভিন্ন ধরনের সার্ভো মোটর, গিয়ার মোটর, বিভিন্ন ধরনের সেন্সর, অনেকগুলি সেন্সর ব্যবহার করা হয়েছে, তখন এটা মেগাটা লাগে। কেন লাগে? কারণ দেখেন মেগার মধ্যে প্রায় 53 থেকে 54টা পিন, ডিজিটাল পিন এবং অ্যানালগ পিন, অনেকগুলো পিন থাকে, মানে আউটপুটের পিন সংখ্যাটা বেশি। এবং এটার যে আইসি, এসএমডি আইসি, এটার পিন সংখ্যা দেখেন অনেকগুলা, চারপাশেই পিন। আর এই ন্যানোর ক্ষেত্রে মোটামুটি অনেকগুলি পিন থাকে, প্রোমিনিও থাকে, উনো। আর লিলিপ্যাডও আমাদের আসলে আমিও ইউজ করি নাই, এটাও লাগে না যদিও, এটা আমি একটা প্রজেক্টে দেখছিলাম ইউটিউবে, সেটার জন্য এটা দিলাম। লিলিপ্যাড ওই একই রকম কাজ, একই রকম প্রোগ্রাম করতে হয়। এটা প্রোগ্রাম করার জন্য ওই প্রোমিনির মতো আরেকটা ডিভাইস লাগে, ওটা আমার সামনে অলরেডি আছে এরকম একটা ডিভাইস, কাজ একই। আর আরেকটা যেটা ইন্টারেস্টিং, আমরা এটা পরবর্তীতে ইনশাল্লাহ শিখবো, সেটা হচ্ছে নোডএমসিউ ESP8266। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এবং এর থেকে আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে ESP32। এই দুটো ডিভাইস এখন মানে এমন পরিমাণে জায়গা গ্র্যাব করে ফেলছে যে আর্ডিনো এখন খুব কম ব্যবহার করা হয়। কারণ কি, এই নোড এমসি বা ESP8266 এটার মধ্যে হচ্ছে আপনার এই আর্ডিনোর কাজ তো করা যায়ই, পাশাপাশি এটার মধ্যে ওয়াইফাই এর একটা সিস্টেম আছে। আপনি চাইলে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন, এটার সাথে মোবাইল থেকে অ্যাপের মাধ্যমে এই মাইক্রো কন্ট্রোলারকে কন্ট্রোল করতে পারবেন। আর এইগুলোকেও কন্ট্রোল করা যায় মোবাইলের অ্যাপের মাধ্যমে। তবে এগুলোর সাথে আরেকটা ডিভাইস লাগাতে হয়, সেটা হচ্ছে ব্লুটুথ কমিউনিকেশন ডিভাইস বা HC05, একটা ছোটো একটা মডিউল থাকে ব্লুটুথ HC05, ওইটার মাধ্যমে এটার সাথে কানেকশন করতে হয়। আর এটার মধ্যে কোনো আলাদা কানেকশন করা লাগে না, এটা ডাইরেক্ট এটা দিয়ে হচ্ছে কানেকশন করে চালানো যায়। তো আশা করি বুঝতে পারছেন, কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আমরা যে ট্রানজিস্টর পিএনপি আর এনপিএন পড়ছিলাম, মানে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, কাজের ডিফারেন্স, কোনটা কোন কাজ করে বা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ মূলত একই, এনপিএন এর যে কাজ পিএনপিরও সেম একই কাজ, কিন্তু আর আচ্ছা, এটা নিয়ে আরও বিস্তারিত আছে, মানে ট্রানজিস্টরের কাজটা আমরা যখন ফিল্ডে না করলে আসলে পুরোপুরি বুঝতে পারবো না। মূলত একই কাজ। এখন ওইটা হচ্ছে আমরা কি কমন করছিলাম, পজিটিভটা কমন করছিলাম, এটা হচ্ছে এনপিএনএ, আর আর পিএনপিটা হচ্ছে নেগেটিভটা কমন করব, জাস্ট এতটুকুই পার্থক্য। এটা এটা এই 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 কয়েকটা স্লাইড পরে একটু বোঝানো হবে, ওটা বুঝলে আবার ট্রানজিস্টরটা বুঝে যাবেন। আচ্ছা, এরপর হচ্ছে পিন আউট। পিন আউটটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীকালকে আলোচনা করব, এবং বাকি পিন আউটটা নিয়ে অনেক কোশ্চেন আছে। আর কতক্ষণ আছে একটু আলোচনা করি। 3 মিনিট আছে ভাই। আচ্ছা, 3 মিনিটে একটু আলোচনা করি, সমস্যা নেই। আচ্ছা, আমি স্ক্রিনটা অফ করলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের মধ্যে যাদের যাদের কিট বক্স লাগবে বা যে কোনো ম্যাটেরিয়ালস লাগবে, সেটা আমাকে জানালেও হবে। আমাদের এই যে সোহান আছে, তাকে জানালেও হবে, বা আমাকে জানাতেই পারেন, আমাকে জানালেই হবে যে যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে। কিন্তু আমাদের সাজেস্ট করা কিছু ম্যাটেরিয়ালসের লিস্ট করা আছে, তা আপনারা ওইগুলো চাইলে নিতে পারেন। তো যাদের যাদের লাগবে সেটা আমাকে অবশ্যই বলবেন, কারণ হচ্ছে এই সামনের যে ক্লাসগুলো করানো হবে, সামনের কয়েকটা ক্লাস, আর্ডিনো পিন আউট, তারপরে হচ্ছে আপনার প্রোগ্রামিং বেসিক,
ওই সময় থেকে আমাদের এই ম্যাটেরিয়ালসগুলো লাগবে আর কি। তো যারা এখনও নেন নাই নিতে পারেন। আর চাইলে আপনারা অ্যাডভান্স কিটও আছে, বেসিক কিটও আছে, দুইটাই আছে। আপনারা চাইলে বেসিক কিটটা নিতে পারেন অথবা অ্যাডভান্সটাও নিতে। বেসিকটা নিলে কী হবে, আপনারা মোটামুটি বেসিক বিষয়গুলো পুরোটা শিখতে পারবেন। আর অ্যাডভান্স যে পার্ট, ওইখানে 3-4টা পার্ট, কয়েকটা ম্যাটেরিয়ালস বেশি আছে। ওগুলো হচ্ছে আমরা যখন বড় একটু আপগ্রেড লেভেলের প্রজেক্ট করব, তখন হচ্ছে আমরা ওটা নিব। এখন আপনাদের যদি বাজেটে প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনারা প্রথমে বেসিক কিটটা নিতে পারেন। বেসিক কিটটা আগে নিলেন, পরবর্তীতে হয়তো অ্যাডভান্সটা নিলেন, বা সবগুলো একসাথে নিয়ে নিলেই ভালো হয় অবশ্য। এটাই আর কি। তো যাদের যাদের লাগবে আমাদেরকে জানাবেন, এতটুকু। আর আগামীকালকে ইনশাল্লাহ আপনার এই পিন আউট সম্পর্কে পড়ানো হবে। পিন আউটে অনেক একটু মোটামুটি বড় সড়ই হবে, পুরা ক্লাসটা পিন আউট নিয়েই থাকবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকলো, তো আগামীকালকে দেখা হচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।